ইতিহাস প্রস্তুতি বিভাগের মাস্টার্স শেষ পর্বের প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শ্রেণী কার্যক্রম শুরু করছি। বরাবরের মতো আমি আমাদের কোর্স কোড 311611 এই কোর্স কোডের পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্র সমূহের ইতিহাস এই শিরোনামে আমি যে টপিকগুলো তোমাদের পড়াই তার মধ্যে থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে জর্ডানের বাদশা হোসেন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আর বরাবর মধ্যে তোমাদের সাথে আমি আছি উপস্থাপনায় আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এমন একজন শাসক সম্পর্কে আলোচনা করব যিনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মধ্যপ্রাচ্যে, আমরা জানি বা আমরা আগেও বলেছি বা আমরা বলি যে সবসময় রাজনৈতিক উত্তপ্ত লাভার মতো একটা জায়গা হচ্ছে এই মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্য সবসময় বিশ্বের সংবাদ মাধ্যম বা মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকে বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে। সেটা বর্তমান সময়েও আমরা সিরিয়ার কথা আমরা জানি, আইএসের কথা জানি, ইরাকের কথা জানি, কুর্দি সমস্যার কথা জানি। বিভিন্ন সমস্যার সাথে কিন্তু এই দেশটা বা এই অঞ্চলটা বরাবর পরিচিত। আমরা সেই অঞ্চলের একজন বিখ্যাত শাসক সম্পর্কে জানব, যিনি তার সুদীর্ঘ 46 বছর শাসন পরিচালনা করেছেন। তার দক্ষতা, তার রাজনৈতিক দূরদর্শিতা, তার কূটনৈতিক জ্ঞান প্রভৃতি ক্ষেত্রে তার অসামান্য অবদান তিনি রেখে গেছেন। আমরা সেই সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা জানি জর্ডান একটি দেশ, আর যেই দেশের সাথে ইসরায়েল নামক একটি রাষ্ট্রের সীমানা সরাসরি জড়িত, সেই দেশের শাসককে কতটা বুদ্ধিমত্তা বা বুদ্ধিমান হলে দীর্ঘ সময় ধরে উনি শাসন কার্য পরিচালনা করতে পারেন, আমরা সেই সম্পর্কে আলোচনার চেষ্টা করব। বাদশাহ হোসেন জর্ডানের শাসক হিসাবে অবিস্মরণীয় কৃতিত্ব রেখে গেছেন। সবসময় রাজনীতির অগ্নিবর্গ মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ জর্দান, যে দেশের সীমান্ত ইসরায়েল রাষ্ট্রের সাথে। সে দেশের একজন মুসলিম শাসককে কতটা বিচক্ষণ, দূরদর্শী ও কূটনৈতিক জ্ঞানে প্রাজ্ঞ হলে দীর্ঘ 46 বছর ক্ষমতায় থাকতে পারেন তা অনুমান করা কঠিন কোনো বিষয় না। প্রিয় শিক্ষার্থীরা, বাদশাহ হোসেন জন্মগতভাবে মেধাবী ছিলেন। তিনি মিশরের আলেকজান্দ্রিয়ার ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করছেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে লেখাপড়া করেন। আরবি ছাড়াও তিনি ইংরেজিতে অত্যন্ত সাবলীলভাবে কথা বলতে পারতেন, যেটা মধ্যপ্রাচ্যের অন্যান্য শাসকদের ক্ষেত্রে এই গুণটা খুবই বিরল বলা যায়। কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ শাসকই আরবিতে কথা বলতেন এবং তারা আরবিতেই অভ্যস্ত ছিল। এই কারণে তিনি উভয় ক্ষেত্রেই ব্যাপক সাবলীলভাবে কথা বলতে পারতেন। তিনি ইংরেজিতে এত সাবলীলভাবে কথা বলতে পারতেন বলেই তিনি জর্ডান এবং ইংল্যান্ড উভয় দেশেই জনপ্রিয়তা পেয়েছিলেন। শাসক হিসাবে প্যালেস্টাইনের সমস্যা তাকে এমনভাবে ঘিরে রেখেছিল যে তার মৃত্যু পর্যন্ত এই সমস্যা নিয়ে তিনি ব্যাপৃত ছিলেন। আমি তোমাদের আগেই বলেছি যে বাদশাহ হোসেন বা জর্ডান যে একটা দেশ, সেই দেশের সীমানা আছে ইসরায়েল নামক একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের ইতিহাস বা যে রাষ্ট্রের সাথে ফিলিস্তিনিদের করুণ ইতিহাস আমরা এর পূর্বের ক্লাসে তোমাদের আলোচনা করেছি, এবং এই বিষয়টা আমরা
সবসময় দেখি ফিলিস্তিন একটা বিরাট মানবিক সমস্যা বিশ্বের ইতিহাসে। ফিলিস্তিনদের ইসরায়েল সরকার বা ইসরায়েলের জনগণ, ইহুদি জনগণ ফিলিস্তিনিদেরকে জোর করে তাদের বাস্তবতা থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদেরকে সরিয়ে দিয়েছে। এই ফিলিস্তিনিরা ম্যাক্সিমাম ফিলিস্তিনেই কিন্তু একসময় জর্ডানে আশ্রয় গ্রহণ করেছিল। সেই প্যালেস্টাইনের সমস্যায় বাদশাহ হোসেনকে সারা জীবন এই সমস্যা মোকাবেলা করেই তার ক্ষমতায় থাকতে হয়েছে বা তার শাসন কার্য পরিচালনা করতে হয়েছে। এই সমস্যা নিয়ে তিনি সারা জীবন বা মৃত্যু পর্যন্ত তিনি ব্যাপৃত ছিলেন, কিন্তু তার বুদ্ধিমত্তা, সময় অনুযায়ী ঘটনা পরিচালনা দক্ষতা এবং রাজনীতির ভারসাম্যের পারদর্শিতা তাকে আধুনিক আরব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম রাজা হিসেবে পরিচিতি এনে দেয়। তার আরেকটি সুবিধা ছিল, তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হাশিম বংশোদ্ভূত হওয়ায় তার গ্রহণযোগ্যতা আরব সমাজে বিস্তৃত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে হাশিমি বংশের কথা কেন বলছি? আমরা যখন তোমাদেরকে ইরাকের স্বাধীনতা পড়িয়েছিলাম বা ইরাক চুক্তি পড়িয়েছিলাম, সেই সময় আমরা বলেছিলাম যে মক্কার যে শরীফ হোসেন ছিলেন, এই শরীফ হোসেন ছিল হাশিমি বংশের একজন শাসক। আর এই হাশিমি বংশ পরবর্তীতে তার দুই পুত্র ফয়সাল এবং আবদুল্লাহ, ফয়সালকে ইরাকের বাদশাহ করা হয় এবং আবদুল্লাহকে এই জর্ডানের আমির করা হয়। সে কথা আমরা পরে আসব। এই গ্রহণযোগ্যতায় তিনি একদিকে যেমন আরব একতার দর্শনে বিশ্বাসী ছিলেন, অন্যদিকে তেমনি নিজ অবস্থান সুদূরে রাখতে পাশ্চাত্যের সাথে সমঝোতা এবং বন্ধুত্বে আস্থাবান ছিলেন। এখানে একটা কথা তোমাদের বলে রাখি যে মধ্যপ্রাচ্যের কোনো দেশই বা কোনো দেশের কোনো শাসকই পাশ্চাত্যের বন্ধুত্ব বা পাশ্চাত্যের সাথে সহযোগিতা ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা তার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু এদিকে হোসেন একটা বিষয় খুব ভাগ্যবান ছিলেন যে একদিকে তিনি আরব জাতীয়তাবাদের পক্ষে ছিলেন, আবার পাশ্চাত্যদেরও আস্থাভাজন ছিলেন। এই নীতির কারণে তিনি সমসাময়িক মিশর, সিরিয়া, ইরাকের বিরাগভাজন হলেও ধনাঢ্য উপসাগরীয় রাষ্ট্রসমূহ তার পক্ষে থাকায় এবং পাশ্চাত্য, বিশেষ করে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নীতি তার অনুকূলে থাকায় সংকট উত্তরণে তিনি সবসময় কৃতকার্য হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তার দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী কালব্যাপী রাজত্বকালীন সময়ে তিনি বহুবার হত্যার লক্ষ্যবস্তু হয়েছেন, অভ্যুত্থানের সম্মুখীন হয়েছেন, প্যালেস্টাইনিদের বিরোধিতার সম্মুখীন হয়েছেন, 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পরাজিত হয়েছেন এবং তিনি সবসময় কূটনৈতিক ঘূর্ণাবর্ত পতিত হয়েছেন। তারপরও তিনি সমগ্র বাধা বিপত্তি অতিক্রম করে টিকে থাকতে পেরেছিলেন। এটাই তার একটা বিরাট বড় কৃতিত্ব। তো শিক্ষার্থীরা, আমরা আজকে এই জর্ডানের মহান শাসক সম্পর্কে আলোচনার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বাদশাহ হোসেনের পূর্বে আমরা একটু জর্ডানের একটু পরিচয় জেনে আসি। তোমরা ম্যাপে, এইটা একটা ম্যাপ, জর্ডান, এটি জর্ডান রাষ্ট্র, যার রাজধানী হচ্ছে আম্মান। এর উত্তরে সিরিয়া, উত্তর পূর্বে ইরাক, এটা পূর্ব দিকে পুরোটা সৌদি আরব, দক্ষিণেও সৌদি আরব আছে, আর এদিকে আছে এই যে পুরোটা ইসরায়েলের সাথে একটা বিশাল বড় সীমান্ত। আমরা দেখছি, আমরা আগেই বলেছি যে ইসরায়েলের সাথে একটা বড় সীমান্ত। এটা মধ্যপ্রাচ্যের একটি সাংবিধানিক রাজতন্ত্র রাষ্ট্র। এটা হাশিমি রাজবংশ নামে পরিচিত, আমি আগেই বলেছি। রাজধানী আম্মান, ভাষা আরবি, জাতীয়তা জর্দানীয়, ভূপ্রকৃতির ঊষর মরুময়। এখানে প্রাকৃতিক সম্পদের পরিমাণও খুব কম। মধ্যপ্রাচ্যে এই একটি দেশ এবং লিবিয়া, এই দুইটা দেশ কিন্তু
কোনো প্রাকৃতিক সম্পদ নাই, অন্যান্য দেশে যেখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমি আগে হচ্ছে উত্তরে সিরিয়া, উত্তর পূর্ব ইরাক, পূর্ব দক্ষিণ সৌদি আরব, পশ্চিম ইসরায়েল ও ফিলিস্তিন রাজ্য। এই যে একটু ফিলিস্তিন, এটা হচ্ছে ফিলিস্তিন রাজ্য, পশ্চিম দিকে যেটাকে বলা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি জর্ডানের একটি সংক্ষিপ্ত পরিচিতি। এখানে ম্যাপটা তোমরা স্মরণ রাখবে। এরপর আমরা বাদশাহ হোসেন সম্পর্কে একটু তার প্রাথমিক সম্মান আমরা জেনে আসবো। তার জন্ম 1935 সালের 14 নভেম্বর রাজধানী আম্মানে। এই যে জাতিসংঘের বা আরব লীগের একটা সম্মেলনে বাদশাহ হোসেন, এখানে লেখা আছে হিজ ম্যাজেস্টি কিং হুসাইন ফার্স্ট অফ দ্য হাশেমিড কিংডম অফ জর্ডান। এই ব্যক্তি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, বাদশাহ হোসেন। তো এখানে আমি সংক্ষিপ্ত পরিচয়টা দিচ্ছি। জন্ম 14 নভেম্বর 1935, ক্ষমতা গ্রহণ 11 আগস্ট 1952, পরিবার হাশেমি পরিবার। ওনার মৃত্যু হয়েছিল 1999 সালের 7 ফেব্রুয়ারি। পিতার নাম তালাল বিন আবদুল্লাহ, মাতার নাম জাইন আল আশরাফ। তিনি পড়াশোনা প্রাথমিক শিক্ষা আম্মানের স্কুলে, তারপর ভিক্টোরিয়া কলেজ মিশরের আলেকজান্দ্রিয়ায়, এরপর ইংল্যান্ডের হ্যারো স্কুল এবং তারপর রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে পড়াশোনা করেছেন। ব্যক্তিগত ওনার যে গুণাবলী ছিল সেই গুণাবলী সম্পর্কে আমরা পরে আলোচনা করব। বাদশাহ হোসেনের আরেকটা বিষয় ছিল উনি খুব ভালো একজন 1951 সালে 20 জুলাই হোসেন তার দাদা বাদশাহ প্রথম আবদুল্লাহর সাথে জুমার নামাজের জন্য জেরুজালেমে যান। এদিন আবদুল্লাহ আততায়ীর হাতে নিহত হয়েছিলেন, তবে হোসেন হামলা হতে বেঁচে যান। প্রত্যক্ষদর্শীদের মতে বাদশাহ হোসেনের দিকে বন্দুক তাককারী আততায়ী নিশানা করে, কিন্তু ইউনিফর্মে যে মেডেল লাগানো ছিল সেই মেডেল লাগার কারণে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। বাদশাহ হোসেন 1951 সালে 9 সেপ্টেম্বর তাকে যুবরাজ নিযুক্ত করা হয়। বাদশাহ তালাল তার মানসিক অসুস্থজনিত কারণে পদত্যাগ করেন। 1952 সালে 11 আগস্ট, আমরা বলেছি আগেই, হোসেনকে বাদশাহ ঘোষণা করা হয়। এই সময় হোসেনের বয়স ছিল 16 বছর। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত শাসনকাজ পরিচালনার জন্য এ সময় একটি কাউন্সিল গঠন করা হয়। 1953 সালের 2 মে তিনি সিংহাসনে বসেন। এই হচ্ছে মোটামুটি তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। এখন তার আমরা যে গুণাবলীর জন্য তাকে আমরা জানি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, সুন্দর স্মার্ট একটা ছবি। এটা মিলিটারি একাডেমিতে অধ্যয়নরত বাদশাহ হোসেনের ছবি 1950 সালে, যখন তার বয়স ছিল 16-17 বছর, 14-15 বছর, সেই সময় একটা ছবি। বাদশাহ হোসেনের এখানে আরেকটা বিষয় হচ্ছে যে উনি খুব ভালো যে বিষয় তার ব্যক্তিগত গুণাবলীর মধ্যে ছিল তিনি বিমান চালাতে, তার খুব দক্ষতা ছিল, বিমান চালাতে পারতেন তিনি। আর অশ্বারোহণে তার অশ্বারোহণ বা ঘোড়ায় চড়ে তার পারদর্শিতা ছিল এবং বন্দুক চালানোর তার অত্যন্ত লক্ষ্যভেদ ক্ষমতা ছিল। এই গুণাবলীতে তিনি তার গোত্রীয় সেনাবাহিনীতে বিশেষ জনপ্রিয়তার অধিকারী ছিলেন, যার ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বিপরীতে সেনাবাহিনী ছিল তার অসামান্য জনপ্রিয়তা। জর্দান সেনাবাহিনীর এই আনুগত্য তাকে যে রাজকার্য পরিচালনায় নীতি নির্ধারণে বিশেষ সমর্থন এবং সহায়তা দিয়েছিল, তা প্রতিটি সংকটেই দৃশ্যমান হয়েছে। সে কথা আমরা পরবর্তীতে জানব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু এখানে জর্ডানের ইতিহাসটা একটু সামান্য জর্ডানের সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা বলে নেই। আমি এখানে একটু কথা তোমাদের দ্রুত বলে নিই, যে সেটা হচ্ছে যে জর্ডান এক সময় প্রায় 400 বছর 1516 সাল থেকে 1515 অর্থাৎ ষষ্ঠদশ শতাব্দী থেকে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই জর্ডান কিন্তু উসমানী সালতানাতের অধীনে ছিল, উসমানী খিলাফতের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর 1921 সালে ব্রিটিশ কর্তৃপক্ষ এই প্রশাসনিক সুবিধার্থে একই সঙ্গে ইরাক ম্যান্ডেট থেকে জর্ডানকে আলাদা করে একটি রাষ্ট্র গঠন করা হলো। প্রকৃতপক্ষে 1916 সালে সাইক্স-পিক চুক্তি অনুযায়ী ইরাকের পশ্চিমাংশকে প্যালেস্টাইনের দক্ষিণাংশে জুড়ে দিয়ে ট্রান্স জর্ডান নামে আলাদা রাষ্ট্র গঠন করা হয়েছিল। এই রাষ্ট্রের আমির নিযুক্ত হন শরীফ ইবনে আলীর পুত্র আবদুল্লাহ। আমি আগে বলেছি, তার উপপুত্র ফয়সাল প্রথমে সিরিয়া এবং পরবর্তী ইরাকের আমির হিসাবে ব্রিটিশ ম্যান্ডেটে শাসন করতে মনোনয়ন পান। ব্রিটিশ আশ্রিত রাজ্য হিসেবে আমির আবদুল্লাহ ব্রিটিশদের সহায়তায় ট্রান্স জর্ডানকে আলাদা একটি জাতিসত্তা রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস পান। এই প্রচেষ্টা তিনি দেশে একটি গঠনতন্ত্র, একটি পার্লামেন্ট এবং একটি পত্রিকা বাহিনী গঠন করে দেশের একটি আলাদা সত্তা তৈরি করেন বাদশাহ আবদুল্লাহ। এই প্রতিরক্ষা বাহিনী মধ্যপ্রাচ্যে আরব লিজিয়ন নামে খ্যাত। এই বাহিনী প্রথম দিকে 1000 সদস্য নিয়ে কর্নেল ফ্রেডেরিক পিক এর নেতৃত্বে পুলিশ বাহিনী গঠিত হয়। পরবর্তীতে মেজর জন গ্লাবের নেতৃত্বে একটি দক্ষ এবং সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরিত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে বিশেষ অবদান রাখে। 1948-49 সালে 7000 সৈনিক সমন্বয়ে গঠিত এই বাহিনী পূর্ব জেরুজালেম এবং জর্ডান নদীর পশ্চিম তীর দখল করে ট্রান্স জর্ডান অন্তর্ভুক্ত করে। প্রকৃতপক্ষে 1947 সালের পার্টিশন ও পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের এই অংশ ইসরায়েলের বিপরীতে প্যালেস্টাইনে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। 1950 সালে আবদুল্লাহ অধিকৃত এই অঞ্চল সহ সমগ্র ট্রান্স জর্ডানকে জর্ডান রাষ্ট্র হিসেবে নামকরণ করেন এবং রাজা উপাধি গ্রহণ করেন। সেই থেকেই জর্ডান রাষ্ট্রের নতুন পরিচিতি। তো যাই হোক, এই মোটামুটি এটাই হচ্ছে এর পক্ষে জর্ডানি এর পক্ষে। আচ্ছা, আমরা এখন বাদশাহ হোসেনের ইয়ে সম্বন্ধে জানবো। যে আমরা জানি তিনি 1953 সালে মার্চ মাসে শপথ গ্রহণ করেন। সেই থেকে তিনি রাজ্য শাসন পরিচালনা করেন হোসেন। আচ্ছা, তো তার প্রথম যে সমস্যা ছিল সেটা হচ্ছে তিনি আরব সংহতির পক্ষে ছিলেন। হোসেন বিন বাদশাহ হোসেন বিন তালাল বা তার বাবার নাম তালাল। বাদশাহ হোসেন যখন শাসক হিসেবে অভিষিক্ত হন তখন মিশরের জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে ফ্রি অফিসার্স অভ্যুত্থান ঘটে রাজতন্ত্র অবসান করে। হোসেনের জন্য এটি ছিল একটি অশনির সংকেত। মিশরের এই অভ্যুত্থান সাধারণভাবে আরব জনগণের মধ্যে পাশ্চাত্যের বিরুদ্ধে একটা প্রবলতর মনোভাব জাগ্রত করে। পাশ্চাত্য ধনতন্ত্রের বিরুদ্ধে আরব সোশ্যালিজম বা আমরা যাকে অ্যারাবিজম বলি, আরব সোশ্যালিজমের স্লোগান আরব জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। সম্ভবত আরব জাতীয়তাবাদের প্রেক্ষাপটে এক অভিন্ন রাষ্ট্রের স্বপ্ন দেখা আরম্ভ করেছিল। অর্থাৎ অভিন্ন একটা আরব রাষ্ট্র হবে সব আরব ভাষাভাষী রাষ্ট্রগুলোকে নিয়ে, যেটাকে আমরা আরবিজম বা আরববাদ বলছি। স্বপ্ন দেখা সম্ভব করে। বাদশাহ হোসেন ঘটনার প্রেক্ষাপটে বিশেষ করে তার দেশের প্যালেস্টাইনি জনগণের আবেগ প্রবণতায় আরববাদের পক্ষে থাকারই মন স্থির করেন। তাই 1955 সালে বাগদাদ প্যাক্ট স্বাক্ষরিত হলে পাশ্চাত্যমুখী জর্দান বাগদাদ প্যাক্ট যোগদান না করে আরব জনগণের সাথে সংহতি প্রকাশ করেন। এখানে দেখা যাচ্ছে বাদশাহ হোসেন একটা বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিলেন। যদিও তিনি পাশ্চাত্যপন্থী ছিলেন, তবুও তিনি এই আরব সংহতির পক্ষে তিনি মত দিয়েছিলেন। শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব যে তার রাজতন্ত্র রক্ষা করেছিলেন। 1958 সালের 14 জুলাই যখন ইরাক মিশরের অনুপ্রেরণায় আব্দুল করিম কাসেমের নেতৃত্বে অভ্যুত্থান ঘটায় এবং রাজা দ্বিতীয় ফয়সালকে হত্যা করে রাজতন্ত্র অবসান করে। হোসেনের সেনাবাহিনী তার অনুগত থাকলেও ঘটনার প্রবাহকে সামনে রেখে হোসেন রাজতন্ত্র রক্ষায় পাশ্চাত্যের দিকে ঝুঁকে পড়েন। যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেসের
পরামর্শে জর্দানকে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ডক্ট্রিনের অন্তর্ভুক্ত করে $10 মিলিয়ন অনুদান দেয় এবং ক্ষমতা প্রদর্শনের পূর্ব ভূমধ্যসাগরে ষষ্ঠ নৌবহর প্রেরণ করেন। এতে বাদশাহ হোসেন আপাতত শঙ্কা মুক্ত হন। রাজতন্ত্রকে রক্ষা করে তিনি একটি সংক্রামুক্ত হওয়ার ফলে তিনি এই সময় যুক্তরাষ্ট্র তাকে যে সাহায্য দেয় $50 মিলিয়ন সাহায্য আশ্বাস দেয়। হোসেন এই সাহায্যে তার মিলিটারি স্থাপনা, অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যয় করে অতি অল্প সময়ে জর্ডানকে লেবাননের পর মধ্যপ্রাচ্যের তেলবিহীন দ্বিতীয় উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেন। আমরা আগেই বলেছি যে জর্ডানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণস্বরূপ জর্ডানের রাস্তার উন্নয়ন, সেচ প্রকল্পের বাস্তবায়ন এবং জেরুজালেম ও বেথলেহেম পর্যটন শিল্পের বিকাশের কথা উল্লেখ করা যায়। 60-এর দশকে জর্দান মধ্যপ্রাচ্যের একটি স্থিতিশীল রাষ্ট্রের মর্যাদা লাভ করে, কিন্তু তার বড় যে সমস্যা সেটা হচ্ছে প্যালেস্টাইনের সমস্যা। তার সমস্যা বাহ্যিকভাবে অদৃশ্যমান হলে অন্তর্নিহিত আবেগ সত্য থেকে যায়। এই সমস্যাসমূহ তার নিত্য নৈমিত্তিক সঙ্গী হয়ে দাঁড়ায়। এই সমস্যার মধ্যে রয়েছে আরব লীগের সক্রিয় সদস্য, কিভাবে পাশ্চাত্যের সাথে ভারসাম্য রক্ষা করা যায়, কিভাবে তার নিকটতম রাষ্ট্র ইসরায়েলের সাথে সাংঘর্ষিক পর্যায়ে উপনীত না হয়ে তার সাথে সম্পূর্ণ অবনতি না ঘটানো যায়, এবং কিভাবে প্যালেস্টাইনিদের সমস্যা সমাধান কল্পে তাদের সাথে সমঝোতা করে জর্ডানে স্থিতিশীলতা স্থায়ী করা যায়। রাজা বাদশাহ হোসেন বাস্তববাদী ছিলেন, কিন্তু বাস্তবে তার মধ্যে অনেক সময় ঘটনাপ্রবাহ তার আয়ত্তের বাইরে চলে যায়। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে এরকম একটা আয়ত্তের বাইরে। আমরা আগেই বলেছি যে 60-এর দশকে সিরিয়ায় বসতি স্থাপিত প্যালেস্টাইনিরা গোষ্ঠী সুযোগে জর্ডান মাধ্যমে ইসরায়েলে গেরিলা তৎপরতা চালাতে এই অভিযোগ 1947 সালের মে মাসে 6 জুন 5 জুন আমরা যেটা জানি যে ইসরায়েল মাত্র 6 দিনের 5 জুন ভোরে ইসরায়েলের সমগ্র জর্ডান থেকে যে প্যালেস্টাইনরা ইসরায়েলে গেরিলা হামলা করতো, এটাকে দমন করার জন্য ইসরায়েল 5 জুন ভোরে ইসরায়েল সমগ্র মিশরে তার বিমান বাহিনীকে অপ্রত্যাশিত হঠাৎ আক্রমণ করে মিশর বিমান বাহিনীকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়। বিকেলে একইভাবে সিরিয়া এবং জর্ডানের বিমান বাহিনীকে ধ্বংস করে অপ্রতিরোধ গতিতে ইসরায়েলি স্থল বাহিনী প্রথমে মিশর, পরবর্তীতে জর্ডান, সিরিয়া দিকে ধাবিত এবং 6 দিনে সিনাই, পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর এবং গোলান হাইটস দখল করে জর্ডানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাজা আবদুল্লাহ অধিকৃত সমগ্র ভূখণ্ড মূল রাজা আবদুল্লাহ অধিকৃত সমগ্র পশ্চিম তীরে ইসরায়েল হস্তগত হয় এবং নতুন আরো 3 লক্ষ প্যালেস্টাইন বাস্তুহারা জর্ডানের মূল ভূখণ্ডে প্রবেশ করে। এই বাস্তুহারারা পরবর্তী জর্ডানের জন্য সমস্যা আরো প্রকট করে তোলে। প্যালেস্টাইন সন্নিকটে 3টি আরব রাষ্ট্রের যুদ্ধে পরাজিত হওয়ার পর প্যালেস্টাইনি সম্প্রদায় বুঝতে পারে তাদের আরব সহায়ক শক্তি নেই, সুতরাং নিজের শক্তির উপর তাদের নির্ভর করতে হবে। কিন্তু সেই শক্তি কি তা তারা জানতো না। তারা মনে করে গেরিলা যে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই শিক্ষাকে তারা কায়রো নির্ভর মেধাভিত্তিক তাত্ত্বিক অবস্থান উন্নত তাদের বাস্তব অবস্থান সুদৃঢ়গত মনস্থিরতা তারা মনে করে যে আলজেরিয়া জাতীয়বাদী আন্দোলন ফ্রান্সকে পর্যদস্ত করে স্বাধীনতা লাভ করতে হবে, তবে তারা কেন পারবে না। কিন্তু এই ক্ষেত্রে বাস্তবতা ছিল ভিন্ন। আলজেরিয়ারা নিজ দেশ থেকে বিদেশ শক্তির বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছে, কিন্তু প্যালেস্টাইনিদের তো যুদ্ধে পশ্চিম দখল করতে হওয়ায় তার নিজস্ব তার কোনো ভূমি রইল না। তাই তারা সিদ্ধান্ত নেয় কায়রোর পরিবর্তে জর্ডানের মূল ভূখণ্ডে গেরিলা যুদ্ধে তৎপরতা হবে। হাজারো তরুণ পূর্ব থেকে 1964 সালে আরব লীগ কর্তৃক প্যালেস্টাইন অর্গানাইজেশনের যে পিএলও ছিল, সেই পিএলওর সংযোগ দেয় এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দিক নির্দেশনা কামনা করে। তারা জর্ডানে বেশ একটা অরাজকতা শৃঙ্খলার সৃষ্টি করে। এখানে একটা ব্ল্যাক সেপ্টেম্বর বলে একটা ঘটনা ঘটে, সেটা আমি একটু আলোচনা করব।
তারা জর্ডানের রাজা জর্ডানের বাদশাহ হোসেনের মতামতকে অগ্রাহ্য করে নিজেরাই তার তৎপরতা বৃদ্ধি করে। যদি তাদের দল জর্ডান ভিত্তিক, তবে তারা স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করায় জর্ডানের সার্বভৌমত্বের উপর আঘাত আসে। যেহেতু গেরিলা তত্ত্ব জর্দান থেকে উত্থিত হয়, জর্দান রাষ্ট্র যে ভবিষ্যতে ইসরায়েলের আক্রমণের শিকার হবে এই কথা বাদশাহ হোসেন উপলব্ধি করতে পেরেছিলেন। তো এই বাদশাহ হোসেন একসময় মনে করছে যে প্যালেস্টাইনে তাকে ক্ষমতাচ্যুত করে রেখে জর্ডানের ক্ষমতা হস্তগত করবে। 1970 সালে সেপ্টেম্বর অবস্থা চরমে পৌঁছে যখন পিএলওর একটি শাখা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন এই 4টি বিমান হাইজ্যাক করে জর্ডানের একটি স্থানে অবতরণ করায় এবং এই স্থানকে তারা মুক্ত অঞ্চল বলে দাবি করে। বাদশাহ হোসেনকে সাধারণভাবে দুটি পরস্পর বিরোধী সিদ্ধান্তে উপনীত হতে, একটা আছে পিএলওর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত তাকে সিংহাসন ত্যাগ করতে হবে, অথবা উড়ে সে জুড়ে বসা এই পিএলওকে ধ্বংস করতে হবে। বলাই বাহুল্য বাদশাহ হোসেন দ্বিতীয় সিদ্ধান্তে উপনীত হন। 15 সেপ্টেম্বর হোসেন তার বিশ্বস্ত সেনাবাহিনীকে শৃঙ্খলা রক্ষার নির্দেশ দান করেন এবং এই প্রেক্ষাপটে যথোপযুক্ত যা করণীয় তাই করার নির্দেশ দেন। সেনাবাহিনী তাদের সমস্ত শক্তি দিয়ে আম্মানের চতুর্দিকে শরণার্থী শিবির, অস্ত্রসজ্জিত বা সিভিলিয়ান নির্বিশেষে কামানের গোলার আঘাতে ধ্বংস করে এবং গেরিলা বাহিনীকে সমগ্র জর্দানেই তাড়া করে। 10 দিন পর 25 সেপ্টেম্বর যখন যুদ্ধবিরতি ঘোষিত হয়, তখন 3 সহস্রাধিক বা 3000 প্যালেস্টাইনি ইতিমধ্যে মৃত বলে ঘোষিত হয়। প্যালেস্টাইনি সম্প্রদায় অনুভব করে তারা শুধু ইসরায়েলেই অপাঙ্ক্তেক্ত নয়, তারা আরব রাষ্ট্রসমূহ থেকেও বিচ্ছিন্ন। সেপ্টেম্বরের এই দিনগুলিকে প্যালেস্টাইন সম্প্রদায় কালো সেপ্টেম্বর হিসেবে আখ্যায়িত করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্ল্যাক সেপ্টেম্বর বা কালো সেপ্টেম্বরের ঘটনা আসলে বাদশাহ হোসেন বাস্তবতার নিরিখেই তাকে এটা করতে হয়েছিল। প্যালেস্টাইনিদের পরবর্তী নেতৃত্ব লেবানন স্থানান্তরিত হয়, সেটা অন্য বিষয়। আমরা এখন অন্য একটা বিষয়ে চলে যাব, সেটা হচ্ছে যে বাদশাহ হোসেন যদিও প্যালেস্টাইনদের দমন করেছিলেন, কিন্তু মনের ভিতরে তিনি প্যালেস্টাইনদের জন্য তার একটা মমত্ববোধ তার ভিতরে কিন্তু কাজ করত। বাদশাহ হোসেন অনেকটা স্বস্তি নিঃশ্বাস পেলেন, তবে উদ্বাস্তুদের দুর্ভিক্ষ প্রাথমিক সাথে আরব জাতীয়তাবাদের তত্ত্ব থেকে তিনি দূরে সরে যাননি। বাদশাহ হোসেন জানতেন যে প্যালেস্টাইনের ইতিহাসের শিকার, উপরোধ এবং উদ্বাস্তু হিসেবে তাদেরকে পছন্দ না করলেও অভিষ্ট লক্ষ্যের জন্য সকলেই কোনো না কোনোভাবে সহায়তা অথবা ত্যাগের জন্য প্রস্তুত আছেন। বাদশাহ হোসেনও ভবিষ্যতে তাদের কথা মনে রেখে প্রলোভন সত্ত্বেও ইসরায়েলের সাথে 1979 সালে প্রধানমন্ত্রী বেগিন এর শান্তি চুক্তির আহ্বান প্রত্যাখ্যান করেন। 1988 সনে এক টেলিভিশন বক্তৃতায় তিনি পশ্চিম তীরের প্রশাসনিক ও আইনি অধিকার ত্যাগ করেন এবং মত প্রকাশ করেন যে প্যালেস্টাইনিরাই প্রকৃত অর্থে পশ্চিম তীরের ন্যায় সঙ্গত অধিকারী এবং তারা জর্দানের সাথে সম্পর্ক ত্যাগ করে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন তাই তিনি আশা করেন। এই কথার মাধ্যমে তিনি পশ্চিম তীর সমস্যা ইসরায়েল এবং জর্দান থেকে ইসরায়েল ও প্যালেস্টাইনের স্থানান্তর করলেও ত্রিমুখী সমস্যার অবসান ঘটিয়ে তাকে প্যালেস্টাইন ইসরায়েল সমস্যা হিসেবে চিহ্নিত করেন এবং প্যালেস্টাইনকে জর্দান নয় আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করেন। এই স্বীকৃতি সূত্র দিয়ে 1985 সনে পিএলওর সাথে সমঝোতা স্বাক্ষর করেন এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ আহ্বানে 1991 সনে মাদ্রিদ কনফারেন্স প্রেসিডেন্ট বুশ এবং প্রেসিডেন্ট গর্বাচেভের আহ্বানে ইসরায়েল আরব শান্তি সম্মেলন জর্দান প্যালেস্টাইন প্রতিনিধিত্বে অংশগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে তার আরেকটা বিষয়। আরেকটা হচ্ছে যে ব্ল্যাক সেপ্টেম্বরের পর পাশ্চাত্যের সাথে সাধারণভাবে হোসেনের সম্পর্ক উন্নতি হলেও তিনি আরব স্বার্থের বিরুদ্ধে পাশ্চাত্যকে কখনোই সমর্থন দান করেননি। 1990 সালে অর্থাৎ সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ কেন্দ্র করে যে যুদ্ধের ঘটনা ঘটেছিল, সেটা এই যুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থনের প্রেক্ষাপটে জর্দান যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হলেও তিনি তার সমর্থন প্রত্যাহার করেননি এবং যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়েছিলেন। এখানে একটা বিষয় উল্লেখ করা যায় যে এই যুদ্ধে হোসেন কুয়েতকে সমর্থন না করায় কুয়েত জর্দানে তার সাহায্য বন্ধ করে দিলেও বাদশাহ হোসেন ইরাক ও কুয়েতের 2,25,000 শরণার্থীকে একই মানদণ্ডে জর্দানে প্রবেশ করতে অনুমতি দেন। যুদ্ধ পরবর্তী 1992 সালে ওয়াশিংটনে জর্দান এবং ইসরায়েলের মধ্যে আলোচনার সূত্রপাত ঘটাতে যে দলিল সই হয়েছিল তারই প্রেক্ষাপটে পরবর্তীতে আবার যুক্তরাষ্ট্রের সহায়তা চলমান হয়। তিনি শুধু যুদ্ধবিদ্যা পারেন, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আরব মধ্যপ্রাচ্যে অগ্রদূত ছিলেন। বাদশাহ হোসেন প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের একমাত্র গতিশীল এবং আকর্ষণীয় রাজপ্রতিনিধি বা
রাজ্যাধিপতি, যিনি তার বহু সর্বমুখী নীতির কারণে সকল মহলে সমাদৃত হয়েছেন। তিনি বিংশ শতাব্দীতে মধ্যপ্রাচ্যের একমাত্র শাসক যিনি বিভিন্ন সংখ্যা সত্ত্বেও অন্ততপক্ষে 5 বার সমস্যা সমাধানকল্পে পার্লামেন্ট আহ্বান করে মতামত গ্রহণ করেছেন। 1967 সালের যুদ্ধ, 1970, 1984, 1989 এবং 1993 সালের এই আহ্বানের মধ্য দিয়ে তিনি জর্ডানে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করেছেন তা মধ্যপ্রাচ্যে প্রায় বিরল। শেষ বছরের বা 1993 সালের আহ্বানে তিনি জর্ডানকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে অভিহিত করেছেন এবং সম্ভবত ইসরায়েলের গণতান্ত্রিকতার কথা মনে রেখে তিনি বলেছেন যে উভয় দেশের সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে যে তার পাশ্চাত্য নীতি কি ছিল, আমরা পাশ্চাত্য নীতি সম্পর্কেও জানবো। বাদশাহ হোসেনের কার্যাবলী সম্পর্কে আমরা আরেকটা বিষয় জানি যে 1958 সালের ফেব্রুয়ারি মাসে মিশর ও সিরিয়া একত্রিত হলে বাদশাহ হোসেন তাৎক্ষণিকভাবে সামরিক সাহায্যের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলানের দ্বারস্থ হয়েছিলেন। তো হ্যারল্ড যে দ্বারস্থ হয়েছিলেন, ব্রিটেন নিকটস্থ তার সামরিক ঘাঁটি সাইপ্রাস থেকে জরুরি প্রয়োজনে 2000 প্যারাট্রুপার জর্ডানে প্রেরণ করে বাদশাহ হোসেনকে আশ্বস্ত করে এবং প্রয়োজনে আরও সামরিক সাহায্যের আশ্বাস দেয়। বাদশাহ হোসেনের এই পাশ্চাত্যমুখিতা একদিকে যেমন নিকটবর্তী আরব দেশসমূহের ঘোরতর শত্রু পরিণত করে, অন্যদিকে ঠিক তেমনি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলকে রক্ষার্থে তাদের আর একটি স্থাপনা নির্ভরতা দেয়। অর্থাৎ বাদশাহ হোসেন বরাবরই পাশ্চাত্যমুখী, অর্থাৎ ব্রিটেন ও আমেরিকার সাথে একটা আস্থাভাজন নীতি তিনি মেনটেন করে চলতেন। তিনি আরব আচ্ছা, আমরা এখানে তার অভ্যন্তরীণ এবং কিছু নীতি আছে, নীতিগুলো আমরা যে অনেকগুলো তোমাদেরকে বলে আসছি, এগুলো তোমরা যে কোনো বই থেকে দেখতে পাবে। এখানে অভ্যন্তরীণ এবং বৈদেশিক কিছু নীতি আছে, নীতিগুলোর সাথে তোমরা পরিচিত হবে, তোমরা এগুলো জানতে পারবে এগুলো সম্পর্কে। আমরা একটু এখানে সংক্ষিপ্ত আকারে তার কিছু নীতির কথা আমরা বলবো। বলা হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি, আমরা আগেই বলেছি সাংবিধানিক স্বীকৃতি, উনি যখন রাজা হন তখন সাংবিধানিক স্বীকৃতি এখানে বিষয়টা আসছে। দেখো সাংবিধানিক 1953 সালে 2 মে বাদশাহ হোসেন শাসকের শপথ গ্রহণ করেন। মাত্র 16 বছর বয়সে বালকের চারপাশে বেশ কয়েকজন মানব উপদেশ ছিল। তিনি 21 বছর বয়সে দেশে গণভোট দেন। এই গণভোটের উদ্দেশ্য ছিল সাংবিধানিক স্বীকৃতি গ্রহণ। তার উদ্দেশ্য সফল হয়, কারণ দেশের 99% লোক বাদশাহ হোসেনকে বাদশাহ হিসাবে সমর্থন করে। এই গণভোটের মাধ্যমে তার শাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। এরপর আমরা সাংবিধানিকতাও তোমাদেরকে বলেছি। অর্থনৈতিক সংস্কার, বিদেশি শ্রমিক রপ্তানি, বাদশাহ হোসেন তার দেশের দক্ষ শ্রমিক গঠন করে বিদেশ রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছিলেন। তিনি এই লক্ষ্যে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দক্ষ করে তোলেন। তার প্রচেষ্টায় জর্ডানে বহু নির্মাণ শ্রমিক, প্রকৌশলী ও ডাক্তার তৈরি হয়। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতি বছর প্রায় 1,25,000 শ্রমিক রপ্তানি করতেন। তার এই কার্যক্রমের মাধ্যমে বাদশাহ হোসেন জর্ডানকে আধুনিক রাষ্ট্রের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ নীতি নির্ধারণে বেশ ভূমিকা রাখেন। আমরা আগেই বলেছি জর্ডান একটি দেশ যেখানে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো প্রাকৃতিক কোনো সম্পদ নয়। সেক্ষেত্রে বাদশাহ হোসেন তার বাস্তব বুদ্ধি দ্বারা বুঝেছিলেন যে এই দেশকে উন্নতি করতে হলে তার
জনশক্তিকে বা তার জনশক্তিকে কাজে লাগাতে হবে, এই জন্য তিনি বিদেশি শ্রমিক রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তার অর্থনৈতিক সংস্কার। বাদশাহ হোসেন জনগণের কল্যাণে জর্ডানকে একটি আধুনিক রাষ্ট্রের অবকাঠামো দাঁড় করিয়ে এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। আমরা আগেই বলেছি আমেরিকা এবং ব্রিটেনের আর্থিক সাহায্যে নিয়ে বাদশাহ হোসেন জর্ডান অর্থনৈতিক কৃষি ভিত্তিক অর্থনীতির জন্য তিনি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার, জলসেচ করেছিলেন এবং যে অনুদানগুলো পেয়েছিলেন সেই অনুদানগুলো তিনি সঠিকভাবে কাজে লাগিয়েছিলেন। তিনি শিক্ষার মান উন্নয়ন করেছিলেন। শিক্ষার উন্নয়ন বাদশাহের অভ্যন্তরীণ নীতি ছিল বেশ ফলপ্রসূ। তিনি বুঝতে পেরেছিলেন যে রাষ্ট্রের অবকাঠামো তৈরিতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। বাদশাহ হোসেন লেকচারার প্রোগ্রাম, তারপরে লিটারারি প্রোগ্রামের মাধ্যমে 70% জর্দানিকে শিক্ষিত করে তোলেন। 1966 সালে শিক্ষার হার 85.5% উন্নীত হয়। আরেকটা বিষয় ছিল জর্ডানের আচ্ছা, আমরা একটি বিদেশ নীতি তার দেখে এসে জনস্বাস্থ্যের উন্নতির বিধানীতি করেছিলেন। বাদশাহ হোসেন ছিলেন জর্ডানিদের ঐক্যের প্রতীক। বাদশাহ হোসেন দুটি গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন জর্দানি জনগণকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং রাষ্ট্রীয় জর্দানের অখণ্ডতা তার কারণে বজায় ছিল। তিনি খনিজ সম্পদ আহরণ করেছিলেন। বাদশাহ হোসেনের প্রচেষ্টায় জর্ডান ফসফেট একটা খনি আবিষ্কৃত হয়। আমরা জানি জর্ডানের ফসফেট খুব বিখ্যাত। এই খনিতে উত্তোলিত রূপনাথ জর্ডান একটি অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়া তার বৈদেশিক নীতিসমূহের মধ্যে আছে শান্তির দূতালি। আমরা আগেই জানি যে কূটনৈতিক দক্ষতায় তিনি এখানে বলছে মিশর তিরান প্রাণে অবরোধ করলে 1967 সালে মিশর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হতে যায়। এই যুদ্ধে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের পরাজিত এবং সেই জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল। ইসরায়েল, মিশর, জর্ডান ও সিরিয়া গুরুত্বপূর্ণ দখল করে নেয়। এমতো অবস্থায় আরব ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনের জন্য আরব ভূমিতে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জাতিসংঘ 242 নম্বর প্রস্তাব খসড়ার ক্ষেত্রে বাদশাহ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাদশাহ হোসেন ছিলেন মধ্যপ্রাচ্যের শান্তি অগ্রদূত। তিনি আধুনিক জর্ডানকে প্রতিষ্ঠিত রাষ্ট্র গঠন করার মাধ্যমে যে সকল বৈদেশিক নীতি গ্রহণ করেছিলেন তা ছিল সুদূর প্রসারী। তিনি মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের নেতারা তাকে বিশেষ শ্রদ্ধার তিনি মধ্যপ্রাচ্য পাশ্চাত্যের মধ্যকার সম্পর্ক নির্ধারণে অসামান্য ভূমিকা পালন করে সকলের শ্রদ্ধাভাজন হয়ে আছেন। এই জন্য পশ্চিমা বিশ্বের নেতারা তাকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখতেন। বাদশাহ হোসেন বৈদেশিক নীতিতে গ্রহণের মাধ্যমে 1991 সালে স্পেনের রাজধানী মাদ্রিদ অনুষ্ঠিত সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এটা আমরা আগেই বলেছিলাম। এই সময় জর্ডান ও ফিলিস্তিন তাদের যৌথ ভবিষ্যৎ নিয়ে আলোচনার তিনি সহায়ক ভূমিকা পালন করেন। বাদশাহ হোসেন তার বৈদেশিক জর্ডানকে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রে রূপান্তরিত করে গেছেন। তার বৈদেশিক নীতি গ্রহণের মাধ্যমে আরব ইসরায়েল মধ্যকার দ্বন্দ্ব নিরসনের তিনি সচেষ্ট ছিলেন। এখানে দেখো 1994 শান্তি চুক্তি। বাদশাহ হোসেন বৈদেশিক শান্তি চুক্তি গ্রহণের ক্ষেত্রে চরম শত্রুর সাথে আপোষ করতে কুণ্ঠিত হতেন না। 1994 সালে শান্তি চুক্তি সম্পাদন করে শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি বড় ধরনের অগ্রগতি হিসেবেও গণ্য করা হয়। উপসাগর যুদ্ধে আমরা আগেই বলেছি তিনি ইরাকের পক্ষে নিয়েছিলেন, তিনি কুয়েতের পক্ষে নিয়েছিলেন। এই জন্য কুয়েত তাকে তার আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। 1967 সালে যখন মিশর ইসরায়েলের মিশর বা সিরিয়া, আমরা আগে কিন্তু মিশরের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিলেন, যে চুক্তিটা তাকে মিশরের বাদশাহ জামাল আব্দুল নাসেরের সাথে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, সেই চুক্তি স্বাক্ষরের সাথে তিনি তার একটা জড়িত ছিলেন। নাসেরের সাথে তার একটা মনস্তাত্ত্বিক দূরত্ব বজায় ছিল। নাসের বাদশাহ হোসেনকে ব্রিটিশ স্বার্থের প্রতিভা বলতেন, কিন্তু আরব জাতীয়তাবাদী নীতির প্রশংসা করতেন। তিনি মিশরের প্রেসিডেন্ট নাসের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির মাধ্যমে বাদশাহ হোসেন মিশরের মিত্র হিসেবে নাসেরকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। এই বিষয়গুলো ছিল। আরেকটা আমি আগে বলেছি তার পাশ্চাত্য নীতি ছিল। বাদশাহ হোসেন ছিলেন বিশেষ কূটনৈতিক দক্ষতার পরিচায়ক। জর্দান ও মধ্যপ্রাচ্যের স্বার্থে বাদশাহ হোসেন যুক্তরাষ্ট্র সহ
পাশ্চাত্য বিভিন্ন দেশগুলোর সাথে মৈত্রীর ভাব বজায় রাখতেন। এর ফলে পাশ্চাত্য রাষ্ট্রনায়কদের নিকট তিনি বিশেষ সম্মানের অধিকারী হয়েছিলেন। এই মূলত তার এগুলো মূলত বাদশাহ হোসেনের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেগুলোই। তো উপরোক্ত কার্যাবলীর আলোকে বাদশাহ হোসেনকে আমরা মূল্যায়ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, একজন মধ্যপ্রাচ্যের একজন শাসক, যার আমি আগে বলেছি যে দেশের সাথে ইসরায়েলের সীমান্ত, সেই দেশের শাসক কতটা অবদূত হলে তাকে আমরা তিনি আরব জাতীয়তাবাদী বিশ্বাসী হলে পার্শ্বদেশের সুষম বজায় রাখতেন। আবার সোভিয়েত রাশিয়ার পতনের পর রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে তার চেষ্টা কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি, কিন্তু নিঃস্বার্থ রাখতে থেকে প্যালেস্টাইনের সমস্যা সমাধানে তিনি ইসরায়েলের সাথে 94 সালের অক্টোবর মাসে যে সন্ধিপত্র স্বাক্ষর করেন তা প্যালেস্টাইন এবং সাধারণ আরব সমাজে সমালোচিত হলেও জর্ডান নদীর পানির প্রাপ্তিতে তা জর্ডানের নিকট একটি জীবন মরণের সমস্যা ছিল। এই সুপেয় পানি মধ্যপ্রাচ্যে একটি অত্যাবশ্যক জীবন মরণ উপকরণ। ইসরায়েলের সাথে এই শান্তি চুক্তি না আসলে জর্ডানের জন্য তা কঠিন বাস্তব সমস্যা হতো। তা বলার অপেক্ষা রাখেন এই সমস্যার সমাধানে প্যালেস্টাইনের জন্য সমান উপযোগী ছিল। প্রকৃতপক্ষে প্যালেস্টাইন সমস্যার সমাধানে তিনি ছিলেন পাশ্চাত্য এবং ইসরায়েলের সাথে আরব যোগসূত্র। তো এই ছিল মোটামুটি 1999 সালে তিনি মারা যান। তার মারা যাওয়ার ফলে পশ্চিমা বিশ্ব এবং আরব মধ্যপ্রাচ্যে একটি বিশেষ একজন শান্তিদূতকে হারিয়েছিল এবং তার দাফনে ব্রিটেনের প্রিন্স চার্লস, প্রধান টনি ব্লেয়ার, আমেরিকার বর্তমান তিনজন প্রেসিডেন্ট সহ সিরিয়া, ইরাক, প্যালেস্টাইন, ইসরায়েল, রাশিয়া, ফ্রান্স, সৌদি আরব, ব্রুনার প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। যার ফলে বলা যায় যে রাজা হোসেনের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে একজন শান্তিদূতকে হারিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের বাদশাহ সম্পর্কে আলোচনা এটা করেছি। আমি আশা করবো এর থেকে তোমরা বাদশাহ সম্পর্কে যে ধরনের প্রশ্ন আসলে তোমরা এর যথাযথ উত্তর দিতে পারবে। আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, তোমাদের সবার সুস্বাস্থ্য এবং ভালোভাবে জীবনযাপন করো এই কামনা করে আমাদের আজকের অনলাইন কার্যক্রম বা দুগ্ধ শিক্ষণ কার্যক্রম আজকে এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করবো। সেগুলো সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।